অলরেডি এই মেথডটার থিওরিটিক্যাল অ্যানালাইসিস আমরা দেখে আসছি। ক্লাস নোট একটু দেখাই, তাহলে তোমাদের মনে পড়বে। যে ক্লাস নোটটা আমরা দেখাচ্ছি সেখানে যে চ্যাপ্টারটা ছিল আমাদের লিনিয়ার ইকুয়েশন সলভ করার জন্য, সেখানে আমরা সলিউশন অফ লিনিয়ার সিস্টেম ইটারেটিভ মেথডে আমরা আমাদের যদি কয়েকটা লিনিয়ার ইকুয়েশন দেয়া থাকে, সেই লিনিয়ার ইকুয়েশন গুলাকে রিরাইট করে তারপরে একবার করে সেটাকে সলভ করে সেই সলভের ভ্যালুগুলো নিয়ে আবার দ্বিতীয়বার সলভ করার মেথড আমরা দেখে আসছিলাম। তো এই সলিউশন অফ লিনিয়ার সিস্টেম ইটারেটিভ মেথডে আমরা দুই রকম মেথড দেখছিলাম। একটা হচ্ছে গিয়ে গস সিডাল মেথড, আর একটা হচ্ছে গিয়ে জ্যাকোবিস মেথড। দুইটা মেথড প্রায় একই রকম, তবে ছোট্ট একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা হচ্ছে যে জ্যাকোবির মেথডে প্রথমে আমাদেরকে একটা ইনিশিয়াল সলিউশন ধরতে হয়। ইনিশিয়াল সলিউশন ধরার পরে সেই ইনিশিয়াল সলিউশন থেকে দ্বিতীয় আরেকটা সলিউশন বের করতে হয়। দ্বিতীয় সলিউশনের মান সব কয়টা দিয়ে তৃতীয় সলিউশন বের করতে হয়। প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একই প্রসেস। আর গস সিডাল মেথডে যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রথমে একটা ইনিশিয়াল সলিউশন ধরা হয়। সলিউশনটা ধরার পরে তারপরে সেই সলিউশনের প্রথম মানটা দিয়ে প্রথম সেকেন্ড ভ্যারিয়েবলটাকে অ্যাপ্রক্সিমেশন করা হয়। তখন প্রথম ভ্যারিয়েবলের যে নতুন মান পাওয়া যায় সেই নতুন মানটা দিয়ে এখানে শুধু ওই যে 70 নাই, আর সবই আছে 10 থেকে শুরু করে। তারপর দ্বিতীয় সলিউশনের প্রথম মানটাকে নিয়ে আবার তৃতীয় সলিউশনটা বের করা হয়। অর্থাৎ এইবার প্রত্যেক ধাপে ধাপে নতুন যে ভ্যারিয়েবলটা পাওয়া গেছে সেই ভ্যারিয়েবলটাকে পরের সলিউশনটা বের করার সময়, পরের ভ্যারিয়েবলটা বের করার সময় ওইটাকে ইউজ করতে হবে। সো আমরা একটা গস সিডাল মেথডটা আমরা দেখবো, কারণ এই মেথডটা বেশি এফেক্টিভ। এই মেথডটায় ইটারেশন কম লাগে, আর সলিউশনের জন্য এই মেথডটাই বেশি ইউজ হয়। সো কখনো যদি আমরা কোডিং ইউজ করি, আমরা আসলে লেস এফিশিয়েন্ট কোডিং ইউজ করি না, আমরা মোর এফিশিয়েন্ট কোডিং ইউজ করে অভ্যস্ত। তো যদি একটু ধাপগুলো দেখি যে কোডিং আমরা কি কি ধাপ অনুসরণ করব, তাহলে গস সিডাল মেথডে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে কিছু ইকুয়েশন দেয়া থাকতে হবে, এবং সেই ইকুয়েশনের সংখ্যা এবং আমার আননোনের সংখ্যা তারা সমান হবে। অর্থাৎ কোনো একটা সিস্টেমে যদি ইকুয়েশনের সংখ্যা n সংখ্যক হয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে C1 C2 এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, এগুলোর টোটাল সংখ্যা হচ্ছে 1 থেকে n পর্যন্ত, তাহলে এখানে n সংখ্যক ইকুয়েশন আছে সেটা বোঝা যাইতেছে। আবার এদিকে যদি ভ্যারিয়েবলের সংখ্যা আমরা কাউন্ট করি, তাহলে x1 x2 x3 x4 এভাবে xn পর্যন্ত আছে, তার মানে এখানে n সংখ্যক আননোন আছে। তো ইকুয়েশন যে কয়টা ভ্যারিয়েবল থাকবে সেই কয়টা ইকুয়েশন আমাদেরকে লাগবে। ইকুয়েশনের সংখ্যা কম হইলে আসলে সলভ করা যাবে না। এখন x1 যদি এই ইকুয়েশন থেকে x1 এর মানটা যদি বের করতে চাই, তাহলে কি করতে হবে আমাদেরকে? তাহলে যেটা করতে হবে যে x1 কে বাম পাশে রেখে ডান দিকে সবকটা টার্মকে নিয়ে যাইতে হবে। এরপরে a11 এর ভ্যালু দিয়ে ডান পক্ষ এবং বাম পক্ষকে ভাগ করলে বাম পক্ষে x1 থেকে যাবে আর ডান পক্ষে আমাদের রিলেটেড টার্মটা আসবে।
তার মানে x1 কে সলিউশন করার ধাপ হচ্ছে যে x1 এদিকে, a11 নিচে, আর তার কনস্ট্যান্ট বিয়োগ হচ্ছে গিয়ে বাকি ইকুয়েশনের অংশটা। x2 বের করার সময় একইভাবে c2 থাকবে, নিচে a22 থাকবে, আর বাকি অংশটা বের করতে হবে। একইভাবে xn-1 xn এর বেলায়ও এই কাজটা করতে হবে। তাহলে যদি আমরা একটু সংক্ষিপ্ত ফর্মে এটাকে লিখতে চাই, তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়াবে? x1 এর বেলায় c1 থাকে আর a11 থাকে, আর বিয়োগ হয় হচ্ছে গিয়ে a এবং x যুক্ত টার্মগুলা, যেখানে a12 a13 a1n, সো আমরা বলতে পারি যে a1j যুক্ত যতগুলো টার্ম আছে সব কয়টা টার্ম, সাথে হচ্ছে কি x2 x3 x4 আপ টু xn, সো xj পর্যন্ত যতগুলো টার্ম আছে সবাই। তো এইখানে j এর ভ্যালু 1 হইতে পারবে না, বাকি সব অর্থাৎ 2 থেকে n পর্যন্ত যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালুর দ্বারাই x1, সবকটা ভ্যালুই x1 কাউন্ট করার বেলায় আসবে। সিমিলারলি x2 বের করার বেলায় নিচে উপরে হচ্ছে c22, নিচে c2, নিচে হচ্ছে a22, c2 থেকে বিয়োগ হবে গিয়ে এই টার্মটা, যেখানে a2j xj, এটা বিয়োগ হবে। j এর মান 1 থেকে n পর্যন্ত ভ্যারি হবে, শুধু j সমান সমান 2 হইতে পারবে না। তাহলে n তম টার্ম বা i তম রো এর বেলায় আসলে কি হবে? ai হবে। এখন ci থেকে এই টার্মটা বাদ যাবে, যেখানে aij xj এর ভ্যালু j ইকুয়াল 1 থেকে n পর্যন্ত ভ্যারি হবে, কিন্তু j এর মান i এর সমান হতে পারবে না। অর্থাৎ যখন যে ভ্যারিয়েবলটা বের করব, x এর i তম পার্ট যদি বের করি, তাহলে এখানে aij xj এর ভিতর i তম ভ্যালুটা বাদ যাবে। ওকে, আচ্ছা এখন আমরা তাহলে একটু কোডিং এ যাই, কোডিং এর ধাপগুলো একটু দেখি। ধরো আমরা একটা সিস্টেম নেই, যে সিস্টেমটার সলিউশন আমরা দেখতে চাই। সো আমি দুইটা স্ক্রিনকে পাশাপাশি আনছি, তোমরা দেখতে পাচ্ছ তো আশা করি। স্যার আচ্ছা, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে ধরো সলভ করতে চাই। হ্যাঁ, এই যে এক্সাম্পল 2 যেটা আছে, ফাইন্ড দ্য সলিউশন অফ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশন ইউজিং গস-সিডেল মেথড। ওকে, তো এখন আমাদের এই ইকুয়েশনগুলো দেয়া আছে। তো শুরুতে যেটা বলে নিছি সেটা হচ্ছে যে ইকুয়েশন সেই কয়টাই লাগবে যে কয়টা আননোন ভ্যারিয়েবল আছে। তো এখন আমাদের আননোন ভ্যারিয়েবল কয়টা আছে? আমাদের এখানে আননোন হচ্ছে কি x1 x2 x3, তিনটা আননোন ভ্যারিয়েবল।
এদের সলিউশন বের করব, মানে x1 x2 এবং x3 এর কোন মানের জন্য এই তিনটা ইকুয়েশনই সলভ হবে সেটা আমরা বের করব। এন্ড এটা বের করার একটা নরমাল উপায় হচ্ছে যে ম্যাট্রিক্স ফর্ম করা, ম্যাট্রিক্স ফর্ম করে ইনভার্স ম্যাট্রিক্স বের করা, তাকে এই বি এর মানটা দিয়ে গুণ করা, যেটা আমরা নরমালি করে থাকি। সেটা করলে এই x1 x2 x3 এর মান বের হবে। আর নিউমেরিক্যাল মেথডে যদি আমরা বের করতে যাই, অর্থাৎ গস সিটাল মেথড যেটা করে সেটা হচ্ছে যে এদেরকে ধাপে ধাপে একটা ইনিশিয়াল মান অনুমান করে নেয়, যে কোনো মানই হইতে পারে সেটা, তারপরে সেই মানটা থেকে আস্তে আস্তে মূল সলিউশনের দিকে ইটারেটিভ মেথডে ধাপে ধাপে আগানো হয়। তো গস সিটাল মেথড বললে আমাদেরকে এখন যে কোডটা দেখাবো সেই কোডের পথে আগাইতে হবে। এখন ফার্স্টে হচ্ছে যে এখানে যেই বাম পক্ষে x1 x2 x3 যুক্ত যে টার্মগুলো আছে সেই টার্মগুলো দিয়ে আমাকে একটা ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। তো সেই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা হচ্ছে গিয়ে এ। এই ম্যাট্রিক্সের ভিতর প্রথমে প্রথম ইকুয়েশন যেটা যারা আছে তাদের কোএফিসিয়েন্ট গুলো বসাবো। যেমন এখানে আছে হচ্ছে কি প্রথম কোএফিসিয়েন্টটা হচ্ছে 12, প্রথম ইকুয়েশনের x1 এর কোএফিসিয়েন্ট, x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3 আর x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে -5। এরপর একটা সেমিকোলন, তারপরে x1 এর কোএফিসিয়েন্ট হচ্ছে গিয়ে 1, দ্বিতীয় ইকুয়েশনের কথা বলতেছি। দ্বিতীয় ইকুয়েশনের x2 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 5 আর x3 এর কোএফিসিয়েন্ট হচ্ছে 3, সেটা দিলাম। তৃতীয় ইকুয়েশনে x1 এর কোএফিসিয়েন্ট 3, x2 এর কোএফিসিয়েন্ট 7, x3 এর কোএফিসিয়েন্ট 13। সো এতটুকু দেয়া হয়ে গেলে আমাদের এ ম্যাট্রিক্সটা ফুলফিল হলো। এখন বি ম্যাট্রিক্স দিতে হবে। বি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে ডান পাশে যে কনস্ট্যান্ট গুলো আছে সেই কনস্ট্যান্ট গুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা হবে সেই ম্যাট্রিক্সটা। তো প্রথম ইকুয়েশনের ডান পাশে কনস্ট্যান্ট হচ্ছে 1, দ্বিতীয় ইকুয়েশনের ডান পাশে কনস্ট্যান্ট হচ্ছে 28, তৃতীয় ইকুয়েশনের ডান পাশে কনস্ট্যান্ট হচ্ছে 76। এই তিনজনকে দিয়ে আমরা বি ম্যাট্রিক্সটা ফর্ম করলাম। এখন আমাদের এ এবং বি ম্যাট্রিক্স আমাদের কমপ্লিট। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে কি একটা ইনিশিয়াল গেস করতে হবে। মানে এই যে এই তিনটা যে ইকুয়েশন আছে সেই ইকুয়েশনগুলোর কোনো একটা সলিউশন আমাদেরকে ধরে নিতে হবে। জানি না সেটা কত হবে, কিন্তু একটা ধরে নেই। এখানে বলেই দিছে যে ইউজ x1 x2 x3। আমরা x1 x2 x3 ইউজ করি। x1 এর জন্য ধরতে বলছে 1, x2 এর জন্য ইনিশিয়াল গেস ধরতে বলছে 0 আর x3 এর জন্য ইনিশিয়াল গেস ধরতে বলছে 1। এই ম্যাট্রিক্সটার নাম দিলাম আমরা পি নট, মানে আমাদের যে সলিউশন সেই সলিউশনের ইনিশিয়াল সলিউশন। সো প্রথম ধাপ একেবারে ইনিশিয়াল ধাপ, এই জন্য এটার নাম দিলাম পি নট। আচ্ছা, এখন আমাদেরকে ধাপে ধাপে আগাইতে হবে। ধাপে ধাপে আগানোর জন্য আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে প্রথম কথা হচ্ছে কি এই ম্যাট্রিক্সটার লেন্থ আমাদের জানা থাকা লাগবে, অর্থাৎ কয়টা আসলে ভ্যারিয়েবলের জন্য সলিউশন করতে হবে সেটা জানা থাকা লাগবে। কয়টা ভ্যারিয়েবল সেটা সলিউশনের জন্য এই লেন্থ অফ এ এর লেন্থ বরাবর, অর্থাৎ কলামের সংখ্যা কয়টা সেটা যদি আমরা লেন্থ অফ এ দিয়ে ইয়ে করি তাহলে এন এর সংখ্যা চলে আসবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের প্রত্যেকবার আমরা যখন ইটারেশন করব, ইটারেশন করার পরে প্রত্যেক ধাপে আমাদের একটা নতুন সলিউশন আসবে। তো এই যে নতুন সলিউশনটা যে আসবে সেই নতুন সলিউশনটাকে আমাদেরকে কোথাও স্টোর করে রাখতে হবে। স্টোর করে রাখার জন্য আমরা সেই নতুন সলিউশনটার একটা নাম দেই। ইনিশিয়াল সলিউশনের নাম দিয়ে রাখছি পি নট। সো নতুন সলিউশনগুলো আমরা রাখবো অর্থাৎ পি এই ম্যাট্রিক্সটার ভিতরে। এই ম্যাট্রিক্সটার ভিতরে তাহলে সলিউশন কয়টা লাগবে আমাদের? x1 x2 আর x3, তিনজনের জন্য তিনটা মান লাগবে। সো এই তিনটা মান আমরা রাখবো। সো তিনটা মান যুক্ত একটা জিরো ম্যাট্রিক্স তৈরি করলাম। জিরোস লেখা মানে জিরো যুক্ত একটা ম্যাট্রিক্স তৈরি হবে। সেই ম্যাট্রিক্সের রো এর সংখ্যা হবে গিয়ে 1 আর কলামের সংখ্যা হচ্ছে গিয়ে n। তো n তো লেন্থ অফ এ,
এর লেন্থ যা, অর্থাৎ এ তে যে কয়টা ভ্যারিয়েবল আছে সেই কয়টাই পি এর আমাদের পি তে সেই কয়টা ভ্যারিয়েবল থাকবে। সো এ তে যেহেতু 3টা ভ্যারিয়েবল আছে, এন এর মান হবে 3, সো এটা একটা রো এবং 3টা কলাম যুক্ত একটা জিরো ম্যাট্রিক্স তৈরি হবে। এই জিরো ম্যাট্রিক্সের ভিতর আস্তে আস্তে আমরা আমাদের সলিউশনগুলোকে রিপ্লেস করব। এরপরের লাইন হচ্ছে গিয়ে ম্যাক্স আই। ম্যাক্স আই মানে হচ্ছে ম্যাক্সিমাম ইটারেশন। এখানে আমাকে তো বারবার এটাকে ইটারেট করতে হবে। ইটারেট করা মানে হচ্ছে গিয়ে একবার সলিউশন বের করলাম, সেই সলিউশনটাকে আবার আগের ইকুয়েশনে ইউজ করে আবার নতুন একটা সলিউশন নিয়ে আসলাম। তো এই যে ধাপে ধাপে যে আমরা আগাবো, এই ধাপে ধাপে আগানোর জন্য তো আসলে কয়বার এই ধাপটা সম্পন্ন করব সেটার একটা শর্ত থাকা লাগবে। তো সেটা আমরা বলে দিলাম যে আমরা 10 বার ইটারেশন করব। 10 বার ইটারেশন করে দেখব যে আসলে রেজাল্টটা কি দাঁড়াচ্ছে। আর হচ্ছে যে আরেকটা লিমিট সেট করব, সেটা হচ্ছে টলারেন্স। টিও ডাবল এল দিয়ে আমরা বুঝাচ্ছি যে একটা টলারেন্স লিমিট সেট করব। টলারেন্স লিমিটটার মানে হচ্ছে যে এখন সলিউশন দেখা গেল খুব কাছাকাছি চলে গেছে মূল সলিউশনের, কিন্তু ইটারেশন চলতেই থাকবে যতক্ষণ না মানে উপযুক্ত সলিউশনে না পৌঁছায়। এখন আমরা একটা লিমিট সেট করে দিতে হবে যে দশমিকের পরে 4 ঘর পর্যন্ত, বা দশমিকের পরে 5 ঘর পর্যন্ত এরকম, বা দশমিকের পরে 3 ঘর পর্যন্ত এরকম একটা লিমিট তো সেট করে দিতে হবে। নাহলে তো দশমিকের পরে 20 ঘর 30 ঘর পর্যন্ত ম্যাটল্যাবের যত ক্ষমতা আছে সব ক্ষমতা সে ইউজ করবে হচ্ছে গিয়ে সলিউশন বের করার পিছনে। সো আমরা টলারেন্সের লিমিটটা সেট করলাম যে দশমিকের পরে চতুর্থ ঘরে গিয়ে যদি 0.5 এর ডিফারেন্স পাওয়া যায়, এতটুকু পাওয়া গেলেই আমাদের আমরা বলবো যে আমাদের সলিউশনে যা পাওয়া দরকার তার খুব কাছাকাছি আমরা পৌঁছায় গেছি, এর বেশি আর অ্যাকুরেসি আমাদের দরকার নেই। সো টলারেন্সটা হচ্ছে কতখানি অ্যাকুরেসি আমরা চাচ্ছি সেটার একটা লিমিট। আচ্ছা, এখন এইটা সেট করতে হয় কারণ হচ্ছে যে আমরা তো লুপ চালাই, বারবার এই লুপটা কন্টিনিউ করতে থাকে। এখন ম্যাটল্যাব যদি কোনো লিমিট না পায়, ম্যাটল্যাব যদি দেখে যে আমাকে কোনো বাইন্ডিংস দেয়া হয় নাই, বাউন্ডারি দেয়া হয় নাই, তখন সে আসলে ইনফাইনাইট লুপে পড়ে যায়। কোডিং এর ক্ষেত্রে তোমরা প্রায় দেখবে যে অনেক সময় কোড রান করতে থাকে কিন্তু ইনফাইনাইট লুপে পড়ে গেছে, তখন ব্রেক করে আমাদেরকে বাইরে হয়ে আসতে হয়। যদি ব্রেক কমান্ড না দেওয়া হয় তাহলে ওই প্রোগ্রাম কম্পিউটারকে হ্যাং করে বসে থাকে। সো কোথাও এই টাইপের ইটারেটিভ মেথডে একটা ব্রেক কমান্ড দিতে হয়, মানে এটাকে থামানোর জন্য কোনো একটা লিমিট সেট করতে। সেই লিমিটটা হচ্ছে কি টলারেন্স লিমিট। এখন আমরা তাহলে আমাদের সলিউশনগুলোর দিকে আগাই যে আমরা কি ইকুয়েশন লিখলে আমাদের সলিউশন বের হওয়া সহজ হবে। প্রথমে আমরা একটা লুপ চালাবো, ফর লুপ। সেই ফর লুপটা হচ্ছে কি আমার টোটাল ইটারেশনকে সে ডিফাইন করবে। সো একটা ফর লুপ চালালাম আই ভ্যারিয়েবলটা দিয়ে, সেই আই ভ্যারিয়েবলটা 1 থেকে ম্যাক্স আই পর্যন্ত চলবে। তার মানে আমার 1 নম্বর থেকে ম্যাক্সিমাম ইটারেশন মানে 10, সো এটা 1 থেকে 10 বার এই পুরো লুপটা কন্টিনিউ করবে। এই 10 বারের ভিতরে যা যতবার 10 বারের ভিতরে এই 10 বার ভিতরে যে কাজটা সেই কাজটা সে কমপ্লিট করবে, কন্টিনিউ করবে। সো সেই ফর লুপের জন্য একটা এন্ড কমান্ড দিতে হবে, সেই এন্ড কমান্ডটা হচ্ছে কি আমাদের লাস্টের এন্ড কমান্ডটা। এরপরে হচ্ছে যে আমাদের যে একটা ভ্যারিয়েবল আছে, সেই ভ্যারিয়েবলটা কি, সেই ভ্যারিয়েবলটা হচ্ছে কি আমার কয়টা সলিউশন লাগবে আমাদের, সেই সলিউশনের সংখ্যা। তো জে এর মান 1 থেকে n পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে x1 x2 এবং x3। আমরা জানি যে এই আমাদের এই গিভেন যে ইয়েটা আছে, ইকুয়েশনগুলো আছে, সেই ইকুয়েশনগুলো 3টা আননোন। সো আমাদের x1 x2 x3 সেই মানগুলো যে দ্বারা নির্ধারিত হবে, অথবা a11 a12 a13 যখন যাকে দরকার হয় তখন তার যে এর তত মান সেট করে আমরা তাকে বের করে নিয়ে আসবো। এখন প্রথম মানটা এবং লাস্টের মানটা এই দুইটা হচ্ছে কি একটু ইউনিক মান। মানে হচ্ছে কি প্রথমবারে তো আসলে
ইনিশিয়াল ভ্যালু ছাড়া আমাদের কিছুই জানা নাই। হ্যাঁ, আর লাস্টের যে ভ্যালুটা, লাস্টের ভ্যালুটা বের করার সময় পূর্ববর্তী ভ্যালুগুলা জানা আছে, কিন্তু পরবর্তী কোনো টার্ম, যেমন x1 এর বেলায় প্রত্যেকটা টার্মের বেলায় এই যে x2 বা 4 ভ্যারিয়েবল যুক্তি যদি হইতো, তাহলে x2 x3 দুইটা আননোন আমাদের ছিল। সো x2 বের করার সময় আসলে x1 এর আগের ভ্যালু ইউজ করতে হয়, আবার x3 বের করার সময় x1 x2 তাদের আগের ভ্যালু ইউজ করতে হয়, আবার পরবর্তী ধাপে যখন আমরা যাই তখন এই তিনজনের আগের ভ্যালু ইউজ করতে হয়। তো এখন শুরুতে যখন x1 এর কিছুই জানা নাই, তখন আসলে সেটাকে স্পেশালি আলাদা করে বের করতে হয়। আবার লাস্টের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। লাস্টের ক্ষেত্রে আসলে আগের ভ্যারিয়েবল গুলার সবগুলার ভ্যালুই জানা আছে। সো যেখানে যেখানে আগের ইটারেশনের সব ভ্যালু জানা আছে, সেই ক্ষেত্রে আসলে এই সব কয়টা ভ্যালু ইউজ করে এটাকে ডিফাইন করতে হবে। সো জে ইকুয়াল যদি 1 ইকুয়াল ইকুয়াল 1, এই চিহ্নটার মানে হচ্ছে যে কন্ডিশনাল স্টেটমেন্ট বলে এগুলাকে, অর্থাৎ ইফ এর ভিতরে তুমি যেটাকে দিছো সেটাকে সে চেক করবে, যদি এটা সত্য হয় তাহলে পরবর্তী লাইনকে সে এক্সিকিউট করবে, আর যদি এটা সত্য না হয় তাহলে পরের কমান্ডে চলে যাবে, অর্থাৎ এলস ইফে চলে যাবে। সো একবার যাচাই করবে যে জে সমান সমান 1 কিনা, অর্থাৎ শুরু করতেছি কিনা আমরা জে ইকুয়াল 1, জে ইকুয়াল 1 অর্থাৎ শুরুতে এটা তো 1 আসবে, পরে 2 হবে, 3 হবে, আরো যদি বাড়ানো থাকে 4 5 হবে। সো মানে প্রথম সলিউশন বের করতেছি কিনা, প্রথম সলিউশন বের করতে হলে সেটার জন্য একটু আলাদা করে ডিফাইন করতে হবে। সেই তখন আমাদের পি এর মান কত হবে, তখন আমাদের পি এর মান হবে, অর্থাৎ আমাদের সলিউশন হবে বি ম্যাট্রিক্স যেটা আমরা ডিফাইন করছি তার প্রথম মানটা বিয়োগ হচ্ছে গিয়ে এই যে আমাদের যে সূত্রটা আমরা অলরেডি শো করে আসছি, সেই সূত্রটাই সোজা কথা এখানে বসাইতে হবে। ডান দিকে যদি এদিকে একটু খেয়াল করো, এই স্ক্রিনে আমি স্ক্রল করতেছি, এই যে এই সূত্রটা x1 বের করার যে সূত্রটা, সেই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে বসে সি দিয়ে দেখানো হয়েছে, আমাদের ম্যাট্রিক্সের ডেফিনিশন অনুযায়ী সিটাই হচ্ছে কি এই মুহূর্তে বি, তো এটা হচ্ছে b1, আর এর ম্যাট্রিক্সের সাথে আগের সলিউশনগুলা গুণ হবে। সো এ এর মান 1 থেকে জে এর ভ্যালু প্রথম ভ্যালুটা বাদ দিয়ে বাকি সব কয়টাকে নিলাম, তার সাথে হচ্ছে যে ইনিশিয়াল, কারণ শুরুতে তো কোনো সলিউশন জানি না, শুধু ইনিশিয়াল গেসটা ছাড়া, সেই ইনিশিয়াল গেসটাকে এটার সাথে গুণ করলাম, গুণ করে দেখো নিচে a11 দিয়ে ভাগ করা হয়েছে, সেই a11 এর টার্মটা হচ্ছে গিয়ে এই ক্যাপিটাল A11। সো এটা দিয়ে প্রথম সলিউশনটাকে ডিফাইন করা হয়। আর লাস্টের সলিউশনটার বেলায়ও সিমিলার, অর্থাৎ যে সমান সমান n কিনা, অর্থাৎ আমার সর্বশেষ ভ্যালুটা কিনা সেটা যাচাই করতেছি। সেটা যাচাই করার জন্য বি এর n তম ভ্যালু লাগবে, a এর n তম ভ্যালু লাগবে, 1 থেকে j এর মান 1 থেকে n-1, অর্থাৎ এই যে এখানে যেটা বলতেছে যে j 1 থেকে n পর্যন্ত হবে, তবে j এর মান n হতে পারবে না, এই কারণে 1 থেকে n-1 পর্যন্ত। আর এইবার নতুন যে সলিউশন আসছে, এবার সব কয়টা সলিউশন আগের সলিউশন জানা আছে, এই কারণে পি নট আর ইউজ করা হয় নাই, এখানে কেবলমাত্র পি ইউজ করা হয়েছে, কারণ আগের সব কয়টা লাস্টেরটার বেলায় আসলে সব আগের সব কয়টা সলিউশন জানা থাকে, এই কারণে লাস্টেরটার বেলায় শুধু পি ইউজ করা হয়েছে 1 থেকে n-1 পর্যন্ত। আর ম্যাট্রিক্সের গুণের নিয়ম অনুযায়ী আসলে এটা রো সংখ্যা, প্রথমটার কলাম সংখ্যা আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হইতে হয়। রো সংখ্যা সমান করার জন্য আসলে এই যে ট্রান্সপোজ করতে হয়, অর্থাৎ এমনিতে এটাকে ডিফাইন করছি হচ্ছে গিয়ে পিটাকে ডিফাইন করছি কি হিসেবে, পিটাকে ডিফাইন করছি কলাম ম্যাট্রিক্স হিসেবে, এটাকে আমাদেরকে চেঞ্জ করে নিতে হবে রো ম্যাট্রিক্স হিসেবে। আর ভাগ করতে হবে ANN দিয়ে, এই দেখো xn এর বেলায় ভাগ করতে হয় ANN দিয়ে, সো এই কারণে এখানে ANN দিয়ে ভাগ করা হয়েছে। আর মাঝখানে যে টার্মগুলো আছে সেই টার্মগুলোর বেলায় আসলে ইনিশিয়াল ভ্যালুও লাগে, আবার আগের সলিউশনও লাগে। সো
ইনিশিয়াল সলিউশনের মানগুলো হচ্ছে গিয়ে পি নট, আর আগের ধাপের সলিউশনের মানগুলো হচ্ছে পি তে আছে। তো দুইটাই লাগবে আমাদের। এটার জন্য বি এর মানটা লাগবে, বি এর মান থেকে একবার এ এর সাথে আগের সলিউশনগুলো গুণ করতে হবে, সেটা কন্টিনিউ করতে হবে গিয়ে 1 থেকে জে মাইনাস 1 পর্যন্ত। সো এই যে এ এর মান 1 থেকে জে মাইনাস 1 এবং পি এর মানও 1 থেকে জে মাইনাস 1 পর্যন্ত। আর আইতম ধাপ, এটা ধরো মাঝখানের কোন ধাপ, সেই ধাপে আসলে জে সমান সমান আই হইতে পারে না। এই কারণে জে মাইনাস 1 পর্যন্ত একবার করতে হয়, বিয়োগ করতে হয়, আবার জে প্লাস 1, জে বাদ দিয়ে জে প্লাস 1 থেকে এন পর্যন্ত আরেকবার করতে হয়। সো এই এ ম্যাট্রিক্সটার জে প্লাস 1 থেকে এন পর্যন্ত একবার নিলাম, তার সাথে পি নটের জে প্লাস 1 থেকে এন পর্যন্ত ভ্যালুটা নিলাম, তাকে আবার এই আই তম ধাপের বেলায় এ আই আই, সো জে তম ধাপের বেলায় এ জে জে দিয়ে ভাগ করতে হবে। এই আই এর ইকুয়েশনটা যদি ফলো করো তাহলে এখানে সেটাই দেখতে পাবো। এইভাবে আমরা হয় যে সমান সমান 1 হবে, না হলে যে সমান সমান n হবে, আর না হলে মাঝখানের কোনো কিছু হবে। মাঝখানের যাই হোক সেটা জে এর ভিতর চলে আসবে, কারণ জে এর মানের যে কয়টা দরকার সবার জন্যই আমরা জে এর মান বের করতেছি। তাহলে এখানে আমাদের মূল সলিউশন কোথায় স্টোর হচ্ছে? মূল সলিউশন স্টোর হচ্ছে গিয়ে পি এর ভিতর। এখন একবার যখন ইটারেশন করবে পি এর ভিতর, কিন্তু আমার এই সলিউশনটা স্টোর হয়ে থাকবে। হ্যাঁ, পরের ধাপে যদি আমি এই পিটাকে ইউজ করতে চাই, এখন এই ইকুয়েশনগুলো যদি দেখি খেয়াল করো, পি নট কিন্তু আগে অলরেডি ডিফাইন করা হয়ে গেছে। ইনিশিয়াল গেজ, ইনিশিয়াল গেজটা কিন্তু শুধু প্রথম ধাপের জন্য। প্রথম ধাপে যেটা ইনিশিয়াল গেজ, পরের ধাপেও যদি তুমি সেই মানগুলো ইউজ করতে থাকো পরের ইটারেশন গুলায়, তাহলে তো তুমি নতুন কিছু পাবা না। নতুন কিছু পাওয়ার জন্য আসলে কি করতে হবে? নতুন কিছু পাওয়ার জন্য যেটা করতে হবে, এই ধাপে যে সলিউশন গুলা পেয়ে গেছি, অর্থাৎ এই ধাপে যে পি এর মানগুলা পেয়ে গেছি, একবার ইটারেশন করলে তো নতুন কিছু পি এর মান পাওয়া যায়। সেই পি এর মানগুলাকে এখন আবার ইনিশিয়াল গেজের মধ্যে তাদেরকে আমরা অ্যাসাইন করে দিব। ফলে কি হবে? ফলে পরের ধাপে গিয়ে পি নটের আবার নতুন ভ্যালু পাবে, ফলে একটা নতুন পি বের হবে। এইখানে হচ্ছে গিয়ে লাস্টের ধাপে তো এই পি গুলাই, যে পি গুলা এখন পাওয়া গেছে সেই পি গুলাকে আবার লাস্টের ধাপে ইউজ করবে, আর নতুন পি গুলাকে এখানে ইউজ করবে, আর পি নট হচ্ছে গিয়ে আগের ধাপের পি গুলা, তাকে সে এই পি জে বের করার সময় ইউজ করবে। সো এই কাজটা খুবই ইম্পর্টেন্ট, যে গস সিডাল মেথডে এই কাজটা করতে হয়। আর হ্যাঁ, গস সিডাল মেথডে ওই কাজটা মানে পি নট কে আসলে এটা দিয়ে ডিফাইন করতে হবে, এবং জ্যাকোবির মেথডেও এই কাজটাকে করতে হবে। সো এই লাইনটা হচ্ছে গিয়ে একটা ক্রিটিক্যাল লাইন, যে তোমার ইটারেশন মেথডে তুমি আগের ধাপের সলিউশনকে বর্তমানে ইনিশিয়াল গেজ হিসেবে ইউজ করবা। আর যদি জ্যাকোবির মেথড ইউজ করতে চাও, এইখানে একটু সামান্য পরিবর্তন আসবে, আর তেমন কিছু হবে না। এইখানে যেই সব জায়গায় পি ইউজ করছি সেই সব জায়গায় পি নট ইউজ করলে এটা আসলে জ্যাকোবির মেথড হয়ে যাবে। সো আর এখানে একটা টার্ম ডিফাইন করছি, সেটা হচ্ছে গিয়ে ইররের টার্ম। সেই ইররের টার্মটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট ভ্যালু অফ নর্ম পি মাইনাস পি নট। তাহলে পি নট হচ্ছে গিয়ে আগের ধাপের সলিউশন, আর পি হচ্ছে গিয়ে বর্তমান ধাপের সলিউশন। বর্তমান ধাপের সলিউশন থেকে আগের ধাপের সলিউশনগুলো বিয়োগ করতেছি। নর্ম ভ্যালু হচ্ছে গিয়ে নর্মালাইজড ভ্যালু নেয়, যেহেতু তিনটা ভ্যালুর জন্য আলাদা আলাদা মান না নিয়ে সবাইকে স্কোয়ার করে রুট ওভার করলে একটা মান পাওয়া যায়। পি এর জন্য একটা মান নেওয়া হয়, পি নটের জন্য একটা মান নেওয়া হয়, এবং তাদের মধ্যে তাদের অ্যাবসলিউট ভ্যালু অর্থাৎ পজিটিভ ভ্যালুটা নিয়ে সেটা ইররে রাখা হয়। তাহলে উদ্দেশ্য হচ্ছে যে ইররটা কি কম, ইররটা যদি আমার সলিউশন সঠিকভাবে আগায় তাহলে এই ইররের মানটা প্রত্যেক ধাপে ধাপে কম আসা উচিত। আমরা ইররটাকে আসলে বারবার যাচাই করব যে ইররটা কমতেছে কিনা। যদি ইরর কমে যায় তাহলে বুঝতে হবে যে প্রত্যেক ধাপে ধাপে ইরর কমবে, মানে
কোডিং ঠিক থাকলে প্রত্যেক ধাপে ধাপে এরর কমবে, এবং এরর কমে কমে একটা নির্দিষ্ট মানের কম, ওই যে শুরুতে যে বলছিলাম যে টলারেন্স নামে একটা ভ্যালু আছে, এই টলারেন্সের চেয়ে কম আছে কিনা এররটা, টলারেন্সের চেয়ে যদি এই এররটা কম থাকে তখনই আমাদের সিস্টেম থেকে বের হয়ে আসবে, ব্রেক করে দিবে। তো এই ব্রেক কমান্ড দেওয়ার মানে হচ্ছে যে যখনই এই শর্তটা পুরা হবে তখনই আমার কোড থেকে সে বাইরে চলে আসবে এবং আমাদের রেজাল্টটাকে শো করবে। রেজাল্টটা হচ্ছে গিয়ে আমাদের এই রেজাল্টটাকে লাস্টে শো করার একটু ব্যবস্থা করে রাখছি আমরা, সেটা হচ্ছে গিয়ে এরর পি, অর্থাৎ আমার সলিউশনগুলো তো পি তে থাকে, সেই সলিউশনগুলোকে আমরা পি ম্যাট্রিক্সটা দেখবো আর কি, যে প্রত্যেক ধাপে ধাপে আসলে পি এর কি পরিবর্তন আসতেছে। এখন আমাদের সব অলরেডি ডিফাইন করা হয়ে গেছে, এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স, ইনিশিয়াল গেস সবই ডিফাইন করা হয়ে গেছে, যেমনটা আমরা এখানে, যেমনটা আমাদের ইকুয়েশনে বলে দেয়া আছে। আমাদের ইকুয়েশনটা এখানে এক্সাক্ট সলিউশন যদি বলি এই সিস্টেমের জন্য, তাহলে সঠিক ভ্যালু হচ্ছে গিয়ে 1 3 4। একটু মিলায় দেখতে পারো যে 12 এর ভ্যালু যদি 1 হয়, 12 এর সাথে 1 গুণ হইলে 12, 3 এর সাথে 3 গুণ হইলে 9, 12 আর 9 21, আর এখানে 5 এর সাথে 4 গুণ হইলে 20, 21 বিয়োগ 20 সমান সমান হচ্ছে গিয়ে 1। তারপর এখানে 1 গুণ 20, 1 যোগ 20, 1 3 না, 1 যোগ 15 হচ্ছে 16, আর এখানে 3 4 12, 16 আর 12 28, বাম পক্ষে 28, ডান পক্ষে 28, একইভাবে এখানে 76 পাবো। তো 1 3 4 হচ্ছে কি আমাদের এখানকার এক্সাক্ট সলিউশন। এখন আমরা সলিউশন ইনিশিয়ালি কত ধরছি দেখো, আমরা সলিউশন ধরছি x1 এর মান হচ্ছে গিয়ে 1, x2 এর মান হচ্ছে গিয়ে 0, আর x3 এর মান হচ্ছে গিয়ে 1। অর্থাৎ একটার সলিউশন ঠিক আছে, আর বাকি দুইটা সলিউশন আমরা এলোমেলো ভাবে কিছু একটা ধরে নিছি, কিন্তু এই গস সিডাল মেথড শেষ পর্যন্ত আমাদেরকে কোথায় নিয়ে পৌঁছায় সেটা আমরা একটু দেখি। প্রোগ্রামটা আমরা রান করি। আচ্ছা, একটু তাহলে শেষ পর্যন্ত যাওয়ার আগে আমরা একটু ফরম্যাট লং দিয়ে নেই, যাতে হচ্ছে যে আমাদের আউটপুটটা আমরা দেখতে চাই। একটু ক্লিয়ার করে নেই, আরেকবার রান করলাম। এবার দেখো পি নট আমরা শুরু করছিলাম 1 0 1 দিয়ে। প্রথমবার ইটারেশন রান করার পরে আমাদের পি এর মান আসছে 0.5, x1 এর মান 0.5, x2 এর মান 5.5, আর x3 এর মান আসছে 2.76। দ্বিতীয় ধাপে p1 এর মান এরকম আসছে, x1 x2 x3 এর মান এরকম আসছে -0.1, 3.9, 3.7। পরের ধাপে আসছে 0.65, 3.22, 3.95। পরের ধাপে আসছে 0.92, 3.03, 3.99। তারপরের ধাপে আসছে 0.988, 3.004, 4.0009। তারপরে 0.9988, 3.001, 4.0001। এরপরে 1.0002, 2.99998, 4.00001। অর্থাৎ দেখো এটা একদম একের কাছাকাছি চলে গেছে, একের পরে 4টা শূন্য, এটা 2.9999, অর্থাৎ 3, এটা অলমোস্ট 3, আর এটা হচ্ছে কি অলমোস্ট 4। সো ধাপে ধাপে 10 বার ইটারেশন করবে, এখানে 10টা পি এর মান আছে, দশম মানে গিয়ে আমরা আসলে এরকম পাইতেছি 1.000, একের পরে 5টা শূন্য, 2 এর পরে 5টা 9, তারপরে আবার 8, 4 এর পরে 5টা 6টা শূন্য। তার মানে হচ্ছে যে এই মুহূর্তে আসলে আমরা যদি ভ্যালুটা মানে প্যাটার্নটা যদি খেয়াল করি, তাহলে গত 5-6টা ধাপ ধরে আসলে এই মানটা 1-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে, এই মানটা একদম 3-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে, আর এই মানটা 4-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে। সো এই হিসেবে আমরা বলতে পারি যে আসলে আমাদের এক্সাক্ট সলিউশনের
মানে এখানে তো নিউমেরিক্যাল মেথডে করতেছে, এখানে আসলে তোমাকে পুরা যত ধাপ যাবে তত এটা মূল সলিউশনের কাছাকাছি পৌঁছাবে। এই কারণে ব্রেক কমান্ড দিতে হয় অথবা ম্যাক্সিমাম ইটারেশন সেট করতে হয় যে কোথায় গিয়ে আসলে থামবে। সো এখানে ম্যাক্সিমাম ইটারেশন সে কমপ্লিট করছে, 10 বার ইটারেশন কমপ্লিট করছে এবং 10 বার ইটারেশনের পরে আমরা আমাদের আউটপুট এটা পেয়ে গেছি। সো এটা আমাদের সলিউশন যদি আমরা অ্যাপ্রক্সিমেট ধরি তাহলে এটাকে বলবো 1, এটাকে বলবো 3, এটাকে বলবো 4, যেটা হচ্ছে কি আমাদের এক্সাক্ট সলিউশন। তার মানে আমাদের গস সিডাল মেথডটা আমাদেরকে মূল সলিউশন পর্যন্ত পৌঁছাইতে হেল্প করলো আর কি। তো এইভাবে আমরা যে কোনো ইকুয়েশন নিতে পারি। আমাদের আমরা ক্লাসে যেই ইকুয়েশন দেখি যেটা সলভ করছি সেটাও একবার দেখতে পারি যে সেটার কি অবস্থা। আমরা 4টা ভ্যারিয়েবলের জন্য ট্রাই করে দেখতে পারি যে কি অবস্থা দাঁড়ায় শেষ পর্যন্ত। আমাদের ক্লাসে এই কোয়েশনটা আমরা দেখে আসছি। সো এটার জন্য একবার ট্রাই করি। তো 4টা ভ্যারিয়েবলের জন্য আমাদের এই ম্যাট্রিক্সে ফার্স্ট হচ্ছে গিয়ে প্রথম লাইনের জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি 10 -2 -1 -1, 10 -2 -1 -1। আর সেকেন্ড ম্যাট্রিক্স সেকেন্ড লাইনের জন্য হচ্ছে -2 -2 10 -1 -1। আচ্ছা, থার্ড লাইনের জন্য হচ্ছে গিয়ে -1 -1 10 -2। আর ফোর্থ ম্যাট্রিক্সের জন্য হচ্ছে গিয়ে -1 -1 -1 -1 -2 আর 10। ওকে। আর বি ম্যাট্রিক্স হচ্ছে গিয়ে ডান পাশে আমাদের যেই এগুলো আছে কনস্ট্যান্ট গুলো হচ্ছে গিয়ে 3 15 27 -9। ওকে। ইনিশিয়ালি গেস, শুরুতে ধরে নিছে একটা সলিউশন। আচ্ছা, ওদের যেটা ধরে নিছে সেটাই যদি আমরা দেই তাহলে শুরুতে সলিউশন ধরে নিছে 0.3, তারপর হচ্ছে গিয়ে 1.56 এলোমেলো কিছু একটা 2.886 আর হচ্ছে গিয়ে -0.1368। অন্য যে কোনো কিছু আমরা ধরতে পারি, কিছু আসে যায় না।
আর টলারেন্সের লিমিট আমরা আগের মতোই রাখলাম, একটু বাড়াই দিই, একটু কমাই দেই, 0.0001 করে দিলাম। 10টা ইটারেশন করব, ঠিক আছে। আমরা রান করি প্রোগ্রামটা। আচ্ছা, ডাইমেনশন মাস্ট অ্যাগ্রি, বিজে j minus 1, কি সমস্যা এখানে? আঠারোতম লাইন, ওকে। বিজে সমান সমান বিজে এজে মাইনাস 1, p1 থেকে j মাইনাস 1, j প্লাস 1 থেকে p নট j প্লাস 1 থেকে এজে। ঠিক আছে। সো আউটপুট গুলো যদি আমরা একটু খেয়াল করি, শুরু হয়েছিল আমাদের ইনিশিয়াল গেস ছিল 0.3 x1 এর জন্য, সেটা পরের ধাপেই হয়ে গেছে 0.88, x2 ছিল 1.56, এটা হয়ে গেছে 1.67, তারপর হচ্ছে গিয়ে 2.95, যেটার ইনিশিয়াল গেস ছিল 2.88, আর এটা হচ্ছে গিয়ে -0.13 থেকে 0.05 এ হয়ে গেছে। এটা প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপে এরকম পেয়ে গেছি, তৃতীয় স্টেপে এরকম পেয়ে গেছি, চতুর্থ স্টেপে এরকম পেয়ে গেছি, পঞ্চম স্টেপে এরকম পেয়ে গেছি। ষষ্ঠ স্টেপে যদি একটু খেয়াল করি, তাহলে আমাদের এই যে বইয়ের যে ইয়েটা, সেটা ছিল যে 0.9999, 4টা 9, এখানেও 4টা 9 ষষ্ঠ ধাপে পাওয়া গেছে। তারপরে x2 এর ভ্যালু 1.999, এখানে 6 যে লাইনটা, সেই লাইনটা যদি খেয়াল করো তাহলে দেখো 1.4টা 9, এখানে 1.4টা 9। তারপরে এটা 3 লিখছে, যেটা আমাদের আসলে 2.9999। আমি এখানে ফরম্যাট লং দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফরম্যাট লং দিলে আসলে দশমিকের পরে তোমার 12-14টা ঘর পর্যন্ত নেয়। যদি আমি ফরম্যাট লং এই লাইনটা কোডিং এ না লিখতাম, তাহলে এখানে আসলে 3ই দেখাইতো, সে এতগুলা দশমিকের পরে এত ঘর আসলে সে দেখাইতো না। আমি জাস্ট অ্যাকুরেসি কতখানি সেটা দেখানোর জন্য এটা দিলাম। 2.9999, এটা ওরা বলতেছে যে 3 দেখাবে। আর এটা 0, দেখো দশমিকের পরে 4টা শূন্য, তারপরে 1, অর্থাৎ এটা 10⁻⁻5 এর কাছাকাছি, যেটা আসলে আমাদের অলমোস্ট জিরোর কাছাকাছি।
সপ্তম ধাপে গিয়ে আমরা একদম 1 এর কাছাকাছি, 2 এর কাছাকাছি, 3 এর কাছাকাছি এবং 0 এর কাছাকাছি ভ্যালুগুলো পেয়ে গেছি। এগুলোকে যদি আমরা অ্যাপ্রক্সিমেট করি, আমরা আসলে দশমিকের পরে 5টা 9 কোথাও লিখি না, আমরা লিখি সেটাকে 1। আমরা 1 এর পরে দশমিকের পরে 4টা 5টা 9 কোথাও লিখি না, আমরা সেটাকে 2 লিখি, 3 লিখি, এটাকে এতগুলো শূন্য কোথাও লিখি না, এটাকে অলমোস্ট 0 লিখি। তো সপ্তম ধাপে গিয়ে আমরা আসলে দশমিকের পরে 5 ঘর পর্যন্ত যদি অ্যাকুরেসি চিন্তা করি, তাহলে এগুলা সব 1, 2, 3 এবং 0, যেটা আমাদের এক্সাক্ট সলিউশন হওয়া উচিত। সেই সলিউশন আমরা পৌঁছে গেছি বলা যাবে। ষষ্ঠম, অষ্টম, 10টা যেহেতু ইটারেশন করছি, দশম ইটারেশনে গিয়ে সে আসলে দশমিকের পরে অলমোস্ট 7-8 ঘর পর্যন্ত সে অ্যাকুরেসিতে চলে গেছে। তো বোঝা যাচ্ছে যে আমাদের যে কোডিংটা আছে সেই কোডিংটা আমাদেরকে মূল সলিউশন পর্যন্ত পৌঁছায় দিচ্ছে। এটা হচ্ছে গিয়ে জ্যাকোবির, এটা হচ্ছে গিয়ে গস সিডেল মেথড। তোমরা সিমিলার জ্যাকোবির মেথডে ট্রাই করবা। সামান্য কিছু পরিবর্তন করতে হবে, যদি থিওরি বুঝে থাকো তাহলে এটা পরিবর্তন করতে পারবা আশা করি। পাইলে এই 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 ইকুয়েশনটাই, যেই প্রবলেমটা এখন সলভ করলাম, সেই প্রবলেমটাই তোমরা জ্যাকোবিন মেথডে করার চেষ্টা করবে, এবং সলিউশন কি হবে সেটাও ওই যে থিওরি ক্লাসে যেই লেকচার নোট আছে সেই লেকচার নোট থেকে এটা পেয়ে যাবা। সো হোমওয়ার্ক হচ্ছে যে জ্যাকোবিন মেথডে এটাকে ট্রাই করা। গত ক্লাসে হোমওয়ার্ক ছিল, একজনের হোমওয়ার্ক পাওয়া গেছে, এটা আসলে 2 সপ্তাহ আগে, গত সপ্তাহে ক্লাস নেই নাই। তোমরা কেউ হোমওয়ার্ক দিতেছো না, আলটিমেটলি এটা তোমাদের রেজাল্টে গিয়ে তোমরা ফলাফল দেখতে পাবা। আর বেশি কিছু তো আর আমার করার নাই। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, কেউ অ্যাটেন্ডেন্স না দিয়ে থাকলে অ্যাটেন্ডেন্স দিয়ে দাও। কারো কোনো কোশ্চেন নাই, সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দিছো আশা করি। ঠিক আছে, ক্লাস শেষ। স্যার, স্যার আদাব। হ্যাঁ বলো। স্যার আসলে আমাদের ফাইনাল এসে